আচ্ছা দেখো এখানে আমরা তাহলে ফটোভোলটাইক্স পড়ছিলাম। ফটোভোলটাইক্স এর আমাদের এগুলা হয়ে গেছে, এফিসিয়েন্সি হয়ে গেছে। আমরা এই যে ইকুয়েশনে ছিলাম কিছুটা, হ্যাঁ আমরা ডার্ক ক্যারেক্টারিস্টিক্স মনে আছে যে আমাদের আমরা দেখছিলাম হচ্ছে যে আমাদের সোলার সেলের যে ইলুমিনেটেড এবং ডার্ক এই দুই কন্ডিশনে, তার মানে ডার্ক কন্ডিশন মানে হচ্ছে উইদাউট এনি ফোটন এনার্জি, তাই না? তাহলে সেটার জন্য আমরা এরকম একটা স্ট্রাকচার পিএন জাংশন স্ট্রাকচার নিয়ে সেটাতে, এবং মাইনরিটি ক্যারিয়ার কথা আমরা কেন বলছি সেটাও তোমরা জানো যে সোলার সেলে আমাদের যে কারেন্ট জেনারেশন হবে সেটা কার ফলে? মাইনরিটি ক্যারিয়ার জেনারেশনের ফলে। হ্যাঁ, কারণ আমাদের যে এক্সেস বেসিক্যালি এটাকে আরো ভালো যে মাইনরিটি এক্সেস ক্যারিয়ার। আমরা যখন এক্সটার্নাল কোনো এনার্জি অ্যাপ্লাই করে ক্যারিয়ার জেনারেট করি সেটাকে আমরা এক্সেস ক্যারিয়ার বলি, এবং মাইনরিটি ক্যারিয়ার এখানে আমরা কনসিডার করি বেশি। এই কেউ বলতে পারবা ওয়াই মাইনরিটি ক্যারিয়ার কনসিডার করি বেশি, ওয়াই নট মেজরিটি ক্যারিয়ার? বলো তো। মাইনরিটি ক্যারিয়ার কিন্তু এমনিতে সংখ্যা ছোট, তাই না? কিন্তু তারপরে বলি এটার কথা কেন, বলতে পারবা কেউ? দেখো তো। স্যার কারণ আমরা তো দুই সাইড থেকে হচ্ছে গিয়ে এই পি টাইপের এক সাইডে হচ্ছে গিয়ে আমরা হোলগুলাকে সংগ্রহ করতেছি, অন্যদিকে আমরা ইলেকট্রন গুলাকে সংগ্রহ করতেছি। তো আমরা জাংশনের বিপরীত দিকে এগুলাকে নিতে চাচ্ছি। হুম, এই কারণে সেটা গুড, ঠিকই বলছো কিছুটা, যে আমরা ফ্লো করাচ্ছি মাইনরিটি ক্যারিয়ার, মানে তোমার মানে উল্টা দিকে ফ্লো করাচ্ছি, এটা ঠিক। বাট এমনিতেই খেয়াল রাখবা যখন আমরা এক্সেস ক্যারিয়ারের কথা বলি, হ্যাঁ, যে যেটা আমার অলরেডি সোলার, মানে সোলার সেল না সরি, তোমার একটা সেমিকন্ডাক্টর ডিভাইস আছে, হ্যাঁ, সেটা যদি তুমি ডোপিং করে ফেলো তাহলে তোমার এটা কি হয়ে গেল, একটা পি টাইপ বা এন টাইপ কিছু একটা হয়ে গেল, হ্যাঁ। তো ওখানে অলরেডি মেজরিটি ক্যারিয়ার আছে, এবং অফকোর্স ওই মাইনরিটি ক্যারিয়ার আমরা কনসিডার করবো উল্টাটাকে। তো এখন আমরা কেন মাইনরিটি এক্সেস ক্যারিয়ার ক্ষেত্রে মাইনরিটিকে জোর দেই, এই কারণে যে তোমার অ্যাকচুয়ালি তোমার ধরো এন টাইপের, হ্যাঁ, এন টাইপের মধ্যে তুমি যখন ক্যারিয়ার জেনারেশন করো তখন বেসিক্যালি ইলেকট্রন হোল পেয়ার জেনারেট করে। এখন ঘটনা হচ্ছে এন টাইপের মধ্যে যখন ইলেকট্রন জেনারেট করে, এই ইলেকট্রন এক্সট্রা ইলেকট্রনটা অলরেডি যে লট অফ ইলেকট্রনস আছে, হ্যাঁ, তোমার যেহেতু এটা এন টাইপ, কাজে লট অফ ফ্রি ইলেকট্রন অলরেডি অ্যাভেলেবল, কাজে ওইটার সাথে তোমার ইয়েটা এক্সট্রা যে ইলেকট্রন এক্সেস ইলেকট্রন অ্যাড হলো, ইট ডাজন্ট কন্ট্রিবিউট দ্যাট মাচ। বাট তোমার ওখানে এন টাইপের মধ্যে মাইনরিটি ক্যারিয়ার হচ্ছে হোল, তো হোলের সংখ্যা কিন্তু অলরেডি কম, কাজে ওই কম একটা খুব ছোট একটা পার্সেন্টেজের সাথে যখন আবার হোল অ্যাড হলো, এইটা কন্ট্রিবিউশনটা বেশি, মানে কম্পারেটিভলি, মানে ওই মেজরিটির সাথে একই ক্যারিয়ার একটু অ্যাড হলে খুব একটা চেঞ্জ হয় না সংখ্যায়, কিন্তু মাইনরিটি ক্যারিয়ার অলরেডি কম আছে, সেখানে আরো যদি অ্যাড হয় কিছুটা, সেটা কিন্তু একটু বড় কন্ট্রিবিউশন হয়। এটা একটা বড় ইস্যু যে আমরা সবসময় দেখবা যে এই এক্সেস ক্যারিয়ারের কথা যখন বলি তখন মাইনরিটি ক্যারিয়ার দিকে জোর দেই, কারণ ওইটা তখন ইনফ্লুয়েন্স করে ডিভাইসের মানে ক্যারেক্টারিস্টিক্সে, বা বলতে পারো ক্যারিয়ার মুভমেন্টে, হ্যাঁ, কারণ ওইটা তখন ইনফ্লুয়েন্স করে। এমনি নর্মালি মাইনরিটি ক্যারিয়ার ইনফ্লুয়েন্স কম, বাট যখন এক্সট্রা মাইনরিটি ক্যারিয়ার তুমি অ্যাপ্লাই মানে তৈরি করতে পারবা তখন এটার ইনফ্লুয়েন্সটা মোর ভিজিবল, বা ইনফ্লুয়েন্সিয়াল, হ্যাঁ, সেটা একটা বড় কারণ আর কি। এই জন্য দেখবো আমরা সবসময় এক্সেস ক্যারিয়ার মাইনরিটি ক্যারিয়ার বলি আর কি। আচ্ছা, তাহলে আমরা দেখো আমরা এখান থেকে দেখেছিলাম এই যে এগুলা আমরা যে নরমালি আমাদের কারেন্ট ডেন্সিটি, তারপরে এই যে কন্টিনিউটি ইকুয়েশন, এগুলো দিয়ে ওই আমরা রিকম্বিনেশন, তারপরে এই জেনারেশন, এগুলো কনসিডার করে এই পর্যন্ত আসছিলাম। এই যে এই পর্যন্ত ডার্ক কারেন্টের একটা ইকুয়েশন, যেটা বেসিক্যালি ডার্ক কারেন্ট, তাই না? ডার্ক কারেন্ট মানে উইদাউট তোমার কি বলে ফোটন এনার্জি ছাড়া, হ্যাঁ, মানে উইদাউট ফোটন এনার্জি তোমার যে কারেন্টটা পাবে সেটা হচ্ছে এই যে আই নটটা, হ্যাঁ, আই, এবং সেখানে এই আই নট একটা ইয়ে, তোমার কি বলে এটাকে কনস্ট্যান্ট একটা স্যাচুরেটেড কারেন্ট, সেটা পাচ্ছি আমরা। এখন এই ইকুয়েশনের মধ্যে এখানে যে আমরা ইকুয়েশন এই যে টোটাল বের করেছিলাম, হ্যাঁ, এখন এইখানে এই ইকুয়েশনের মধ্যে আমরা যদি এখন ইলুমিনেটেড ক্যারেক্টারিস্টিক্স দেখতে চাই, ইলুমিনেটেড ক্যারেক্টারিস্টিক্স মানে হচ্ছে আমাদের ওই এখন তুমি ফোটন এনার্জি অ্যাপ্লাই করছো এরকম, তো ফোটন এনার্জি অ্যাপ্লাই করলে তোমার কি হবে, এখন জেনারেশন হবে, জেনারেশনটা অ্যাড হবে। জেনারেশন অ্যাড হওয়া মানে তাহলে তোমার আগে ছিল রিকম্বিনেশন, আমরা শুধু রিকম্বিনেশন কনসিডার করেছিলাম, জেনারেশন জি ইকুয়াল 0 ধরেছিলাম, মনে আছে? যে এই যে দেখো, এই যে এখানে জি এর কোনো পার্ট রাখি নাই, এই যে জি ইকুয়াল 0, এটা কোন ইকুয়েশনের মধ্যে? এই যে এই ইকুয়েশনের মধ্যে, এই যে কন্টিনিউটি ইকুয়েশনের মধ্যে,
হ্যাঁ, জি এর ভ্যালু 0 বসাই দিছিলাম আমরা। তো এখন তুমি যদি ইলুমিনেটেড ক্যারেক্টারিস্টিক দেখতে চাও তাহলে তোমাকে জিটা রাখতে হবে। তো দেখো ওই আগের ইকুয়েশনে আমরা জিটাকে এখন রেখে দিয়েছি আর 0 ধরি নাই, এবং ওই বাম পাশে যে ডিএন ছিল এটাকে এই যে সরি ডিএইচ ছিল, হোল আমরা হোলটাকে কনসিডার করছি না, এন টাইপে তো এন টাইপ কনসিডার করছি, তার মানে আমার মাইনরিটি ক্যারিয়ার হোল, কাজেই হোল ক্যারিয়ারটাকে আমরা কনসিডার করতেছি। তো সেটাকে নিচে আনলে ইকুয়েশন আমার এটা দাঁড়ায় জি কে রেখে, এবং সেখান থেকে আমরা ডিটেলে যাচ্ছি না, জাস্ট হলো যে জি বাই ডিএইচ হচ্ছে ইউজুয়ালি কনস্ট্যান্ট। হ্যাঁ, যদি তোমার ইলিমিনেশন কনস্ট্যান্ট থাকে তাহলে জেনারেশন রেট কনস্ট্যান্ট হবে, এবং তোমার এই ডিএইচ যেটা হোলের ডিফিউশন কনস্ট্যান্ট, ডিফিউশন কোএফিসিয়েন্ট, এটাও ইউজুয়ালি কনস্ট্যান্ট, ম্যাটেরিয়াল টু ম্যাটেরিয়াল, ম্যাটেরিয়ালে কোন একটা ম্যাটেরিয়াল কনস্ট্যান্ট থাকে। সো ওইটা কনস্ট্যান্ট, কাজে এইটা কনস্ট্যান্ট হয়, এবং এইটা আবারও একটা সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন, কাজে এটা তুমি জেনারেল সলিউশন পাবে, মানে বের করতে পারবা। তাহলে জেনারেল সলিউশন যদি এটা আমরা ধরি, এবং এর আগের পেজে আমরা যে ওই যে দেখবা যে কোথায় এই যে এখানে যে আমরা বাউন্ডারি কন্ডিশন দুইটা অ্যাপ্লাই করেছিলাম x = 0 তে এবং x = ইনফিনিটিতে, এগুলো যদি এখানেও তুমি অ্যাপ্লাই করো একই, যেহেতু একই রিজিয়নে একই ডিভাইসে, তাহলে বাউন্ডারি কন্ডিশন অ্যাপ্লাই করলে তুমি এটা থেকে যে এই যে হ্যাঁ এন টাইপের মধ্যে, তাহলে এটা কি পি মানে হচ্ছে হোলের, আমরা হোলের কথাই বলতেছিলাম তাই না, তাহলে এন টাইপের মধ্যে হোলের যে কনসেন্ট্রেশন বা হোল পজিটিভ ক্যারিয়ার যে কনসেন্ট্রেশন, সেটা তুমি বাউন্ডারি কন্ডিশন বসাইলে এটা পাবা। হ্যাঁ, এটা পাইলে হ্যাঁ, এবং সেটার এবং তাহলে এটা হলো ওই এক্সেস হোলের কনসেন্ট্রেশন, ক্যারিয়ার কনসেন্ট্রেশন, এবং এখান থেকে তুমি যদি ইয়ে বের করো ওই তাহলে হোল কারেন্ট, হ্যাঁ এই যে করসপন্ডিং কারেন্ট ডেনসিটি, এটা কার জন্য, এই যে আমরা হোলের জন্য বলতেছি, এটা হোলের জন্য বের করলে এই যে এটা দাঁড়ায় আর কি। হ্যাঁ, এটা তোমাদের ডিরাইভ করতে হবে না, জাস্ট দেখে রাখো। হ্যাঁ, যে এটা তাহলে এক্স এর রেসপেক্টে, এবং এখানে এলএইচ টা অবশ্যই আসবে, এলএইচ মানে আছে যে ডিফিউশন লেংথ। হ্যাঁ, এটা আসবে এবং ডিফিউশন কোএফিসিয়েন্ট আসবে, এবং পি এন নট হচ্ছে মনে আছে যে পি এন নট হচ্ছে তোমার ইনিশিয়ালি যে মানে এক্সেস সরি ইনিশিয়ালি স্টেডি স্টেট কন্ডিশনে তোমার যে ইয়ে আছে হোল কনসেন্ট্রেশন আছে এন টাইপের দিকে, তার মানে মাইনরিটি ক্যারিয়ার কনসেন্ট্রেশন ইন দ্য এন টাইপ ম্যাটেরিয়াল। এইগুলা যদি বসা তাহলে যে জে এইচ হচ্ছে তোমার হোল ক্যারিয়ার ডেনসিটি, হোল কারেন্ট ডেনসিটি। এবং আমরা এটা জানি, এবং এখান থেকে তুমি যদি আবার ওই যে ইয়ের জন্য কারেন্ট ইয়ের জন্য করো, ইলেকট্রনের জন্য করো, সেটা বের করে দুইটা যদি আবার যোগ করো, যোগ করে ফাইনালি এরকম একটা দাঁড়ায়। ফাইনাল এটাকে সংক্ষেপে আনলে, মানে শর্ট করে আনলে এই যে আইএল এরটা, এটা জাস্ট এইটা আসলে তোমরা দেখে রাখবে একটু, মানে আমি কিভাবে কোনটা থেকে কোনটা আসে সেটা দেখানোর জন্য দেখালাম, বাট বেসিক্যালি ফাইনালি আইএল আসবে। এটা হচ্ছে ইলুমিনেটেড কারেন্ট। হ্যাঁ, এই যে এই অংশটা আর কি, আই নট আমরা আগে করে রাখছি, এখানে আইএল পার্টটা, এবং আইএলটা তোমার হচ্ছে তাহলে দেখো এই যে এখানে এই যে ডিফিউশন কি বলে ডিফিউশন লেংথ ফর ইলেকট্রন, ডিফিউশন লেংথ ফর হোল, দুইটাই কনসিডার করব, এবং ডাব্লিউ হচ্ছে থিকনেস, এটাও কনসিডার উইথ আর কি, ওইটা ম্যাটেরিয়াল উইথ, ওটা কনসিডার করব। আর হচ্ছে তোমার এই যে এটা তো এ হচ্ছে ক্রস সেকশন এরিয়া, জি জেনারেশন রেট, এটা লাগবে, আর কিউ তো চার্জ। কাজে এইটা হচ্ছে ফাইনালি আমাদের তোমার ইয়েটা ইলুমিনেটেড কারেন্ট কতটা তৈরি হলো এটা। কাজে এইটা দেখো এই যে আই নট আর আইএল এটা কিন্তু অপোজিট, ইকুয়েশনের মধ্যে অপোজিট, হ্যাঁ প্লাস আর মাইনাস, কাজে এইটা আমার বেশি হওয়া উচিত। তার মানে এইটাকে অপোজ করে, এইটা যদি বেশি হয় তাহলে যে কারেন্ট নেগেটিভ দিকে যায়। দেখো নর্মালি এটা বাদ দেয়, এটা কি 0 ধরো, যদি তুমি জেনারেশন 0 ধরো তাহলে এই পার্টটা পাবা না, তুমি ইলিমিনেটেড কারেন্ট পাবা না, 0 আসবে, জি 0 ধরলে, তাহলে তখন এই পার্টটা থাকবে, তাহলে কারেন্টের ডিরেকশন ধরো পজিটিভ দিকে। আর যখন তুমি এইটা পাবে আইএল জেনারেশন পাবে, এবং সেটার জন্য একটা আইএল কারেন্ট ফ্লো করবে, এবং সেই কারেন্টটা যদি এটা থেকে বড় হয় তাহলে কি মাইনাস, এটা মাইনাস হয়ে যায় তাই না, তার মানে কারেন্টের ডিরেকশন মাইনাস দিকে, তার মানে উল্টা দিকে। সেটাই হওয়ার কথা, আমরা সেটাই দেখেছি ক্যারেক্টারিস্টিক্সে তাই না, যে আমাদের কারেন্টের ডিরেকশন নরমালি উপরের দিকে থাকে, সেজন্য ফার্স্ট কোয়াড্রেন্ট আমরা কনসিডার করি, আর এইটা কারেন্টের ডিরেকশন যেহেতু অপোজিট দিকে থাকে সেজন্য আমরা ফোর্থ কোয়াড্রেন্টে কনসিডার করি, তাই না। আচ্ছা, তাহলে এই ইকুয়েশনটা একটু খেয়াল রাখবে আর কি। আচ্ছা, তারপরে আইভি ক্যারেক্টারিস্টিক্স, আচ্ছা এগুলো আমরা দেখেছি তাই না, আইভি ক্যারেক্টারিস্টিক্স সোলার সেল এগুলো দেখেছি, ম্যাক্সিমাম পাওয়ার পয়েন্ট দেখেছি, ভিওসি ওপেন সার্কিট ভোল্টেজ দেখেছি, আইএসসি দেখেছি, এফিশিয়েন্সি এটা দেখেছি, ফিল ফ্যাক্টর পড়েছি এর আগে। আচ্ছা, এই জায়গাটা একটু আসি, এফিশিয়েন্সি লিমিটস। তো এফিশিয়েন্সি লিমিটস এ তাহলে এফিশিয়েন্সি কিসের উপর ডিপেন্ড করে, বা কোন প্যারামিটার
এফিসিয়েন্সিকে লিমিট করে দেয়। মানে এফিসিয়েন্সি তোমার কার জন্য ইনফ্লুয়েন্সড, কার উপর ইনফ্লুয়েন্স হচ্ছে, হ্যাঁ, কোন প্যারামিটারের জন্য তোমার এফিসিয়েন্সি তুমি বাড়াতে পারতেছ না, এরকম ব্যাপার আর জিনিসটা। তো দেখো আমরা তাহলে প্রথমে আগে এফিসিয়েন্সি ইকুয়েশনটা যদি দেখি, তাহলে আমাদের যে জেনেরিক টার্ম গুলো আছে, জেনেরিক টার্ম মানে যেমন কোন একটা সোলার সেলের অফকোর্স তার একটা ফিল ফ্যাক্টর থাকবে, যখন তুমি একটা সেল তৈরি করো তার ফিল ফ্যাক্টর তুমি পেয়ে যাও, তারপরে তোমার তার আইএসসি জানো, আইএসসি মানে শর্ট সার্কিট কারেন্ট, তার ওপেন সার্কিট ভোল্টেজ, আর হচ্ছে তুমি অফকোর্স কত ইনপুট পাওয়ার দিচ্ছ সেটা, এটা হচ্ছে ওই যে ফোটন এনার্জি, তাই না, এবং সেটার রেশিওতে আমরা এফিসিয়েন্সি কনসিডার করি। তো শর্ট সার্কিট কারেন্ট, দেখো শর্ট সার্কিট কারেন্ট লিমিট, তাহলে এখানে দেখো এই যে এখানে কি কি আছে, ভিওসি আছে, আইএসসি আছে, এফএফ আছে, এগুলো প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল এক একটা প্যারামিটার। তো এই প্যারামিটার যদি কোনোভাবে লিমিটেড হয়ে যায়, তাহলে কিন্তু সে কাকে লিমিট করে দিবে, ইটাকে লিমিট করে দিবে, এফিসিয়েন্সিকে। তাহলে আইএসসি ধরো সেই হিসাবে আমরা প্রথমে দেখি আইএসসি কিসের উপর লিমিটেড হয়, আইএসসি কে লিমিট করে, তাহলে সেও বেসিক্যালি এটাকেই লিমিট করবে। তাহলে আমরা সেই জন্য দেখছি শর্ট সার্কিট কারেন্ট লিমিট। হ্যাঁ, দেখো এই যে ইউজুয়ালি হ্যাঁ আন্ডার আইডিয়াল কন্ডিশন, এই যে ইচ ফোটন ইনসিডেন্ট অন এ সেল অফ এনার্জি গ্রেটার দ্যান অর ইকুয়াল টু ব্যান্ড গ্যাপ এনার্জি, হ্যাঁ, gives rise to an EHP which flows towards the external circuit। এই যে এটা বেসিক্যালি কি তোমার, তাহলে দেখো আইএসসি হচ্ছে আমার শর্ট সার্কিট কারেন্ট ছিল, সেটা জেনারেটেড হচ্ছে কার মাধ্যমে, ওই ক্যারিয়ার যেটা তৈরি হচ্ছে, ক্যারিয়ার তৈরি করতেছে কে, ফোটন। এবং আমরা জানি আইডিয়াল কেসে ফোটনের এনার্জি যদি ইজি অথবা গ্রেটার দ্যান ইজি হয়, তাহলেই সেটা কিন্তু কি করবে, একটা ইলেকট্রন হোল পেয়ার জেনারেট করে, এবং সেই ইলেকট্রনকে একদিকে এবং হোলকে আরেকদিকে মানে করাই দিবে, ফ্লো করাই দিবে, তার মানে এক্সটার্নাল সার্কিটে তারপর ফ্লো করবে, তাহলে তুমি কারেন্ট পাচ্ছ। হ্যাঁ, তাহলে এইটা আমার আইডিয়াল কেস, তাই না। সেই জন্য তোমার তাহলে ফোটনের উপর ডিপেন্ড করতেছে, তাই না, কতটা ফোটন করতেছে। তাহলে হেন্স টু ক্যালকুলেট দ্য ম্যাক্সিমাম কারেন্ট, তাহলে আমি যদি আইএসসি ম্যাক্সিমাম বের করতে চাই, যে এই সেল থেকে আমি কত ম্যাক্সিমাম কারেন্ট বের করতে পারবো, মানে ম্যাক্সিমাম কারেন্ট পেতে পারি, হ্যাঁ, মানে থিওরিটিক্যালি আমি এখানে আমরা থিওরিটিক্যাল কথা বলতেছি, যে ম্যাক্সিমাম কত হইতে পারে, তাকে কে লিমিট করে, এটা আমরা কনসিডার করতেছি। তাহলে দেখো ফোটন ফ্লাক্স ইন সানলাইট মাস্ট বি নোন। হ্যাঁ, তাহলে ফোটন ফ্লাক্স, তাহলে আমার পার ইউনিট টাইমে পার ইউনিট এরিয়াতে কতগুলো ফোটন ফ্লাক্স করতেছে। ফোটন ফ্লাক্স মানে হচ্ছে ফোটন করতেছে, মানে হচ্ছে পার ইউনিট টাইমে পার ইউনিট এরিয়াতে, হ্যাঁ, ক্রস সেকশন এরিয়া বলতে পারো বা যাই হোক, তার উপর কতগুলা ফোটন আসতেছে, এটাকে আমরা ফোটন ফ্লাক্স বলতেছি। তাহলে এইটা আমার জানতে হবে, তাই না, ম্যাক্সিমাম ফোটন ফ্লাক্স অ্যাভেলেবল কত। তাহলে দেখো, তাহলে আমরা কিভাবে সেটা করতে পারি, তাহলে আমি যদি দেখো ম্যাক্সিমাম আইএসসি বের করতে চাই থিওরিটিক্যালি, তাহলে আমার আমি যেহেতু ধরে নিচ্ছি একটা ফোটন একটা ইএইচপি তৈরি করে, হ্যাঁ, তাহলে কতগুলো ফোটন আছে সেটা বের করলে সবগুলো যদি কনভার্টেড হয় ইলেকট্রন হোল পেয়ারে, হ্যাঁ, এবং সেগুলো সবগুলো যদি কালেক্টেড হয়, তাহলে সেটাকে যদি আমি ধরি যে এটা ম্যাক্সিমাম পসিবল, এরপরে লস টস তো হবেই, হ্যাঁ, সবগুলো হয়তো কনভার্ট করতে পারবে না, বা সবগুলো কি বলে এটাকে, সবগুলা তোমার হয়তো পৌঁছাবে না এক্সটার্নাল সার্কিট, অবশ্যই, হ্যাঁ, রিকম্বিনেশন থাকবে, এইসব ব্যাপার আছে। বাট থিওরিটিক্যাল ক্যালকুলেশন করতে গেলে তুমি ম্যাক্সিমাম মানে দেখতে চাচ্ছ যে কতটা আমরা পেতে পারি, সেটার জন্য তোমার কি লাগবে, তাহলে ম্যাক্সিমাম, তাহলে ওই যে কতটা তোমার ফোটন এনার্জি আছে, কত ফোটন এনার্জি মানে কি, তাহলে তোমার যে সোলার রেডিয়েশন আসতেছে সেটার মানে স্পেকট্রামে ম্যাক্সিমাম কতটুকু আমার ফোটন এনার্জি পাচ্ছি, সেটা তাহলে বের করতে হবে। তার মানে টোটাল যে আমার সার্টেন একটা লিমিট পর্যন্ত, ওয়েভলেংথ পর্যন্ত যেগুলো ক্যাপচার করতে পারে কোন একটা ম্যাটেরিয়াল, পুরোটাকে যোগ করতে হবে, আর যোগ করা মানে ইন্টিগ্রেট করতে হবে। সো দেখো, the maximum ISC can be found by integrating this distribution, মানে এই যে ফোটন ডিস্ট্রিবিউশন, from low wavelength to a maximum wavelength, তাই না, টু এ ম্যাক্সিমাম ওয়েভলেংথ থেকে ম্যাক্সিমাম। তার মানে একটা কেন আমরা সব ওয়েভলেংথ কেন নিতে পারবো না, কারণ হচ্ছে একটা ম্যাক্সিমাম ওয়েভলেংথে গেলে এনার্জি একটা মিনিমাম এনার্জিতে নেমে আসে, ইজি, যেটা হচ্ছে সমান হচ্ছে ইজি থেকে কিন্তু এনার্জি নেমে গেলে, ফোটন এনার্জি নেমে গেলে কিন্তু আর এটা ক্যাপচার হবে না, কাজে ওটাকে আমাকে কনসিডার করতে হবে। কাজে আমি স্পেকট্রামে অতটুকুই নিতে পারবো যতটুকু পর্যন্ত এনার্জিতে কভার করা, মানে ইজি সমান থাকে। তাহলে দেখো এই যে জিনিসটা, তার মানে কি করবে, এই যে এখানে এই যে আমাদের 1.5, হ্যাঁ, AM 1.5, এটাই তো আমাদের ওই যে কি বলে এটাকে
থিওরিটিক্যাল আমরা এসটিসি যেটা, হ্যাঁ, স্ট্যান্ডার্ড টেস্ট কন্ডিশন, যেখানে ওখানে আমরা এএম এর কন্ডিশন দেই হচ্ছে 1.5, হ্যাঁ, জি বেসিক্যালি 1.5 জি, তো 1.5 বলি আমরা সাধারণত। তো 1.5 এর জন্য এই যে এরকম একটা আমাদের স্পেকট্রামটা, আর এটা হচ্ছে AM0। AM0 হচ্ছে এক্সট্রা টেরেস্ট্রিয়ালে, তাই না, আমাদের যে অ্যাটমসফিয়ার ঠিক বাইরে এয়ার মাস যেটা, সেটা AM0, তাহলে এটা হচ্ছে AM1.5। তাহলে আমাকে কি করতে হবে, এই যে এইখানে যে এনার্জিটা আসতেছে এগুলা কি ফোটন এনার্জি, এই যে ফোটন ফ্লাক্স, হ্যাঁ, এই যে পার সেকেন্ড পার মাইক্রন, এখানে পার মাইক্রন ধরছে আর কি, হ্যাঁ। তাহলে এইটাকে আমার ইন্টিগ্রেট করতে হবে। এখন তুমি এই এখান থেকে শুরু করে পুরাটা করবা নাকি কতটুকু করবা, সেটা ডিপেন্ড করে তোমার ওয়েভলেংথের উপর, এই যে কত ওয়েভলেংথ পর্যন্ত নিবা। তার মানে তুমি তোমার ম্যাটেরিয়ালের যে ইজি থাকবে, ইজি এনার্জি গ্যাপ, তাহলে এনার্জি গ্যাপের করসপন্ডিং একটা ওয়েভলেংথ থাকবে, হ্যাঁ। তাহলে ওই ওয়েভলেংথকে তুমি এখানে ধরবা। ধরো তোমার ওয়েভলেংথ আসলো, তোমার যে ম্যাটেরিয়াল তার ইজি এত ইলেকট্রন ভোল্ট, সেটাকে কনভার্ট করলে তুমি ওয়েভলেংথে, ওয়েভলেংথ পাইলা 1, হ্যাঁ, 1 মাইক্রন, এই যে 1 মাইক্রোমিটার, হ্যাঁ। তাহলে তুমি এই শুরু থেকে 1 মাইক্রোমিটার মধ্যে একটা দাগ দাও, দাগ দিয়ে এই যে, তাহলে তার আন্ডারে, এখন এইটার আন্ডারে যে পরিমাণ আমার এরিয়া হলো, এই এরিয়াটা হচ্ছে আমার ফোটন ফ্লাক্স। তাহলে এটা হচ্ছে ম্যাক্সিমাম ফোটন ফ্লাক্স অ্যাভেলেবল ওই ম্যাটেরিয়ালটার জন্য আমার সারফেসে, মানে আর্থ সারফেসে, ঠিক আছে। এখন এটা হলো যে থিওরিটিক্যাল ক্যালকুলেশন, খেয়াল রাখবা, এখান থেকে পুরোটা হয়তো আমরা নাও পাচ্ছি, সেটাও হতে পারে, তাই না, পুরোটাই যে অ্যাবজর্ব করে ফেলতেছে সেটা কিন্তু প্র্যাকটিক্যালি হবে না, কিন্তু আমরা এটা হচ্ছে থিওরিটিক্যালি ম্যাক্সিমাম পসিবিলিটি, সেটা আমরা দেখতেছি। আচ্ছা, এখান থেকে যে এটা লিমিটিং শর্ট সার্কিট কারেন্ট, তাহলে এই যে তোমার, তাহলে এখান থেকে যদি আমি ওই ফোটন এনার্জি থেকে যে শর্ট সার্কিট কারেন্ট ক্যালকুলেট করতে চাই, হ্যাঁ, তাহলে ওই যেহেতু এটা সরাসরি ডিপেন্ড করে হচ্ছে কতটা আমার এনার্জি, ফোটন এনার্জি অ্যাভেলেবল, সেটার উপর, কাজে এদিকে দেখো বেশি আস্তে আস্তে কমতে থাকবে, কাজে দেখো এই যে এদিকে আসছে, এই যে সেমিকন্ডাক্টর ব্যান্ড গ্যাপের উপর ডিপেন্ড করে এখানে ইজি দিয়ে দেখাইছে, হ্যাঁ। তাই ব্যান্ড গ্যাপ যত কম তত বেশি এনার্জিকে, তাই দেখো যত এই যে ব্যান্ড গ্যাপ যত কম, এদিকে কিন্তু এটা কিন্তু এনার্জি, এনার্জি যত কম তত দেখো কারেন্ট বেশি। কেন? এনার্জি কম মানে হচ্ছে তার করসপন্ডিং ওয়েভলেংথ বেশি বড়, তার মানে যত এনার্জি কম তার মানে তুমি তত বেশি এরিয়া কভার করতে পারতেছো, ইন্টিগ্রেট করতেছো। এনার্জি কম তার মানে এই ওয়েভলেংথ বেশি। ধরো এই যে এখন তুমি হয়তো 2 পর্যন্ত নিয়ে আসছো, ধরলাম 2 মাইক্রন পর্যন্ত, তাহলে তুমি এখন এই 2 মাইক্রন পর্যন্ত যত এরিয়া আছে পুরোটাকে ইন্টিগ্রেট করছো, হ্যাঁ, করলে তোমার ফোটন বেশি হয়েছে, ফলে আমরা সরাসরি কনভার্ট করছি যে একটা ফোটন একটা এই ইএইচপি জেনারেট করে, সেই হিসাবে কারেন্ট বেশি পাবো আমি, শর্ট সার্কিট কারেন্ট এইভাবে। তাহলে এই যে দেখো, তাহলে ওই ফোটন মানে তোমার এনার্জি ক্যাপ বেস করে এভাবে একটা গ্রাফ আমাদের প্লট হয়। আমরা এটা ইউজ করতে পারি কারণ AM1.5 এর জন্য এটা সঙ্গে আমরা ইউজ করবো না, তাই না। এখানে কিছু টিল্ট আছে, দেখবে এইগুলা, এই জিনিসগুলো ইন্টারেস্টিং, দেখবা যে এখানে যেমন ইয়ে নাই, দেখো এখানে হঠাৎ করে একটা টিল্ট আছে, হ্যাঁ, এখানে টিল্ট আছে। এগুলো সাধারণত কি কোন রিজিয়নে লাইট এনার্জি অ্যাবজর্ব করে ফেলে, কোন ওয়েভলেংথের জন্য অ্যাবজর্ব করে, মানে ওইসব জায়গায় হয়তো ইয়ে আছে। ধরো আমাদের এইটা কি AM0 আর AM1.5 এর মধ্যে পার্থক্য কি? AM0 হচ্ছে জাস্ট আউটসাইড দ্য অ্যাটমসফিয়ার, আর অ্যাটমসফিয়ার ক্রস করে AM1.5। তাহলে ওই যে অ্যাটমসফিয়ারের মধ্যে আমাদের কি আছে, বিভিন্ন টাইপের গ্যাস আছে, তারপরে বিভিন্ন পার্টিকেল আছে, হ্যাঁ। কাজে এগুলা কি অনেক অনেক দেখা যায় কোন স্পেসিফিক গ্যাস অথবা পার্টিকেল কোন স্পেসিফিক ওয়েভলেংথ রিজিয়নকে অ্যাবজর্ব করে বেশি। যেমন নাইট্রোজেন প্রচুর আছে আমাদের, তাই না, নাইট্রোজেন অ্যাবজর্ব করে। তারপরে ধরো ওই যে কোনগুলা আমাদের ধূলিকণা, যেগুলো ডাস্ট যে পার্টিকেল ভাসে সেগুলাতে অ্যাবজর্ব হয়। তারপরে ওয়াটার ভেপার আছে আমাদের, হ্যাঁ, অ্যাটমসফিয়ারে, সেগুলো অ্যাবজর্ব করে কিছু রিজিয়নে। কাজে এর জন্য দেখা যায় বিভিন্ন রিজিয়নে কমে যায় হঠাৎ করে, হ্যাঁ, আগের মতো এই যে এরকম স্মুথ থাকে না, এরকম ব্যাপার। আচ্ছা, তাহলে এই পর্যন্ত গেল আমাদের ইয়েটা। তোমরা একটু বসো, আমি একটু আসতেছি, হ্যাঁ, একটু আসতেছি, দাঁড়াও, একটু ওয়েট করো তো। হ্যাঁ, আচ্ছা, আমরা আবার শুরু করি। দেখো, আচ্ছা, আমরা যেখানে ছিলাম, যে দেখো এই যে, তাহলে আমরা এইটা দেখলাম হচ্ছে ওই যে এই অংশটাতে না, শর্ট সার্কিট কারেন্টের লিমিটটা কিসের জন্য হতে পারে।
তাহলে বেসিক্যালি এইটা এইখানে তুই যদি ম্যাক্সিমাম কোন একটা সোলার সেলের এফিসিয়েন্সি ম্যাক্সিমাম পসিবল এফিসিয়েন্সি যদি বের করতে চাও, তাহলে তুমি আইএসসি বের করার জন্য এই টার্মটার জন্য তোমাকে ম্যাক্সিমাম কি বের করতে হবে, যে ম্যাক্সিমাম ফোটন ফ্লাক্স কত অ্যাভেলেবল হতে পারে অমুক ইজি পর্যন্ত, সেটা ইন্ডিকেট করে তুমি বের করবা। এরপরে দেখো তাহলে ভিওসি আছে সাথে, তাই না? আরেকটা হচ্ছে দেখো এই যে ভিওসি, ভিওসি, তাহলে ভিওসি যদি তুমি চাও, তাহলে ভিওসি এই যে ভিওসি ইকুয়েশন এটা, হ্যাঁ, ভিওসি ইকুয়ালস কেটি বাই কিউ লন আইএল বাই আই নট। তাহলে দেখো এটা কিসের উপর, আইএল এর উপর ডিপেন্ড করে, আই নট এর উপর ডিপেন্ড করে। কে টি কিউ তো কিছু করার নাই, টি ধরো টেম্পারেচার, যেটা টেম্পারেচারের সাথে ভ্যারি করে ভিওসি, হ্যাঁ, সেটা আবার আরেক ইস্যু, এটা হচ্ছে টেম্পারেচার ইস্যু। কিন্তু আমরা যদি কনস্ট্যান্ট টেম্পারেচার মানে হচ্ছে আমাদের জন্য ওই যে কত 25 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার যেটা, হ্যাঁ, ওইটা আমরা এসটিসি তে কনসিডার করি, কাজে সেই ক্ষেত্রে টি কনস্ট্যান্ট, হ্যাঁ, যে কোনো ম্যাটেরিয়ালের জন্য কনস্ট্যান্ট ধরবো। তাহলে আইএল আর আই নট এর ব্যাপারটা আসে। এখন তুমি যদি আইএল তো আবার ফটো এনার্জি উপর ডিপেন্ড করে, কাজেই আমরা এই আই নটটার দিকে একটু দেখতে পারি। আই খেয়াল করে এই ইকুয়েশনে, ভিওসি ইকুয়েশনে আই নট যত ছোট হবে ভিওসি তত বড় হবে। আমরা চাচ্ছি কি, আমরা চাচ্ছি ভিওসি বড় রাখতে, অ্যাজ লার্জ অ্যাজ পসিবল নিতে চাচ্ছি, কাজেই আই নট কে অ্যাজ স্মল অ্যাজ পসিবল করতে চাই আমরা। এখন দেখো আই নট ইকুয়েশন আমরা এই যে এর আগে বের করছি, এই যে এরকম একটা ইকুয়েশন, তাই না? এখানে যে এল আছে, মানে ডিফিউশন লেংথ আছে, ডিফিউশন কোএফিসিয়েন্ট আছে, এন আই আছে, ইন্ট্রিনসিক ক্যারিয়ার কনসেন্ট্রেশন, এটা ম্যাটেরিয়াল ডিপেন্ডেন্ট, তাই না? ইন্ট্রিনসিক ক্যারিয়ার কনসেন্ট্রেশন। তাহলে দেখো এই যে আই নট নিডস টু বি অ্যাজ স্মল অ্যাজ পসিবল ফর ম্যাক্সিমাম ভিওসি, তাই না? তাহলে ভিওসি ক্যালকুলেট করার জন্য আমরা যেটা করতে পারি, যে এই যে এই প্যারামিটার যেগুলো আছে, যে ডি, হ্যাঁ, ডিই, ডিএইচ, তারপরে এল, তারপরে এন এন ডি, এগুলা কি এক্সেপ্টর ক্যারিয়ার কনসেন্ট্রেশন, ডোনার ক্যারিয়ার কনসেন্ট্রেশন, তাই না? কাজে এইগুলা আমরা মানে কোন একটা সার্টেন সেমিকন্ডাক্টর যে ম্যাটেরিয়াল আমরা কনসিডার করব, সেই ম্যাটেরিয়ালের জন্য আমরা ইয়ে করতে পারি, যে এই ম্যাটেরিয়ালের জন্য এইগুলা মোস্ট ফেভারেবল ভ্যালু, হ্যাঁ, আই নট কে কি করার জন্য, ছোট রাখার জন্য। কাজে আমি খেয়াল রাখবো এখানে আই নট বড় করতে চাচ্ছি না, কিন্তু ছোট করতে চাচ্ছি। কাজে সেটার জন্য তোমার যেই ভ্যালু দরকার, এল বড় করা দরকার, তাই না? ডি গুলা ছোট করা দরকার, এরকম ব্যাপার। তারপরে এন আই কে কি করা দরকার, ছোট। এন আই যত ছোট হবে তত ভালো, ইন্ট্রিনসিক ক্যারিয়ার কনসেন্ট্রেশন যত ছোট হবে তত ভালো হবে, তাই না? এই যে তাহলে এই যে while still keeping them within the range expected to be required to produce good solar cell, তাহলে এটা এবং এটার মধ্যে রেঞ্জের মধ্যে যেটা আমার সোলার সেলের জন্য মানে আই নটকে ছোট রাখার জন্য যতটা যেভাবে দরকার এই কোএফিসিয়েন্টের ভ্যালুগুলা, সেভাবে আমরা কনসিডার করব। খেয়াল রাখবো ভ্যালু কনসিডার করার সময় থিওরিটিক্যাল ক্যালকুলেশন যখন আমরা করি, the value should be practical, মানে within the limit of the practical মানে expectations। আমরা কিন্তু যে কোনো জাস্ট মানে একটা নাম্বার বসাই দিব, হ্যাঁ, সেটা আমরা করতে পারি না, তাই না? আমাদের দরকার হচ্ছে যে তুমি বসাবা, এবং এগুলো সবসময় একটু ভ্যারিয়েশন থাকে, হ্যাঁ, কাজে ভ্যারিয়েশনের মধ্যে তোমার ফেভারে যতটুকু যা নেওয়া যায় ততটুকু নিবা। আমরা লিমিট ক্রস করবো না, মানে হচ্ছে এটা প্র্যাকটিক্যালি কখন আমরা পাই না, হ্যাঁ, বা এই ম্যাটেরিয়াল ক্ষেত্রে পাওয়া সম্ভব না, এরকম একটা ভ্যালু বসায় দেওয়াটা অ্যাবসার্ড হবে, ওটা আমরা করতে পারি না। হ্যাঁ, কাজে আমার মানে থিওরিটিক্যাল ক্যালকুলেশন করতে হলেও আমাকে প্র্যাকটিক্যাল অ্যাসপেক্টটা কনসিডার করতে হবে ম্যাটেরিয়ালের। আচ্ছা, যেমন এই যে ইয়ের ক্ষেত্রে, সিলিকনের ক্ষেত্রে আমরা জানি যে ভিওসি ভ্যালু, হ্যাঁ, ম্যাক্সিমাম হতে পারে 7.7 ভোল্ট, হ্যাঁ, এই যে 700 মিলিভোল্ট মানে 0.7 ভোল্ট হতে পারে, হ্যাঁ, ম্যাক্সিমাম। এবং সেই ক্ষেত্রে সাধারণত দ্য করেসপন্ডিং এই যে ম্যাক্সিমাম ফিল ফ্যাক্টর হয় হচ্ছে 0.84, ফিল ফ্যাক্টর 84% হয় আর কি। এবং এগুলা থেকে আমরা যদি এই যে combining with the result of the preceding section of ISC allows the maximum energy conversion efficiency, হ্যাঁ, এই যে এটা এখানে দেখো এই যে এখান থেকে যে এই এফএফ যদি বের করো, যে তোমার ভিওসি যদি তুমি জানো, এই যে ভিওসি আর এফএফ এর মধ্যে রিলেশন এটা নিচেরটা, হ্যাঁ, যে বললাম যে ভিওসি যেটা ম্যাক্সিমাম 0.7 ভোল্ট পাওয়া যায় সিলিকনের জন্য, তাহলে এটা বসাই দিলে এফএফ এর ভ্যালু পাবা। এই যে ইকুয়েশনে এফএফ এর ভ্যালু পাবা হচ্ছে তুমি এই যে 84%, 0.84। হ্যাঁ, এখানে স্মল ভিওসি একটা ইউজ করা হয়েছে, দেখো এটা বেসিক্যালি এই স্মল ভিওসিটা হচ্ছে ওই যে ক্যাপিটাল ভিওসি, মানে অ্যাকচুয়ালি যে 0.7 ভোল্ট, হ্যাঁ, এইটা হচ্ছে এখানে। তাহলে ভিওসি বাই কেটি বাই কিউ, এটাকে আমরা স্মল ভিওসি হিসেবে এখানে দেখানো হয়েছে ইকুয়েশনে।
ঠিক আছে? তাহলে ওই তোমার ভিওসি বের করতে পারলে তুমি তার করেসপন্ডিং তাহলে ম্যাক্সিমাম এফএফ কত হয় সেটাও বের করতে পারবা, কাজে ওইটাও তুমি ওখানে বসাইতে পারো, ওই যে এফএফ এর মধ্যে। এই এফএফ এর মধ্যে ম্যাক্সিমাম এফএফ কত হতে পারে সেটা বসাইতে পারো। আচ্ছা, এখন দেখো এখানে তাহলে আমরা আই নট কে ছোট করতে চাচ্ছিলাম, মনে আছে? তাহলে সেই ক্ষেত্রে আমরা এনআই একটা ফ্যাক্টর, তাই না? এনআই হচ্ছে যত ছোট রাখা যায়। তাহলে দেখো এনআই এর যদি আমরা ইকুয়েশন আবার দেখি ইন্ট্রিনসিক ক্যারিয়ারের, হ্যাঁ, তাহলে কি এনআই এর ইকুয়েশন এই যে এটা তোমাদের সেমিকন্ডাক্টরের কমন ইকুয়েশন, তাই না? তোমরা ওই সেকেন্ড ইয়ারে পড়ছো এটা। তাহলে এইটা দেখো আবার কার উপর ডিপেন্ড করে, এই যে দেখো ইজি। তাহলে ইজি যত বড় হবে এনআই তত ছোট হবে, তাই না? ইজি যত বড়, কাজে খেয়াল করো ইজি যত বড় এনআই তত ছোট। এবং আমরা কি চাচ্ছি, এনআই যত ছোট হবে আই নটও তত ছোট হবে, এবং আই নট যত ছোট হবে ভিওসি তত বড় হবে। আমাদের আলটিমেট গোল হচ্ছে ভিওসি বড় করা। তাহলে দেখো ইজি যত বড় হবে ভিওসি তত বড় হবে। তা দেখো এই যে, এবং এইটা থেকে তুমি যদি আবার ইজি আর আই নট এর শুধু রিলেশন আনতে চাও, এই যে দেখো আই নট আর ইজি, এই যে ইজি যত বড় আই নট তত ছোট, তাই না? এই যে মাইনাস, তো কাজে ইজি বড় হইলে আই নট ছোট হবে, এবং আই নট ছোট হইলেই ওই যে ভিওসি বড় হচ্ছে। এটা আমরা জানি। তাহলে দেখো এই যে এই জন্য বলছে দিস রিলেশনশিপ এনশিওরস দ্যাট ম্যাক্সিমাম ভ্যালু অফ ভিওসি ডিক্রিজেস উইথ ডিক্রিজিং ব্যান্ড গ্যাপ, মানে ব্যান্ড গ্যাপ যদি ছোট হয়, ইজি ছোট হয়, তাহলে ভিওসিও ছোট হয়ে যাবে। সেটা আমরা বললাম যে ইজি যদি বড় হয় তাহলে ভিওসি বড় হবে। এখন আবার ব্যাপার আছে দেখো, এই যে ইজি যত বড় করবা তোমার আবার সমস্যা কি হতে পারে, ইজি যত বড় করবা তত খেয়াল করো তোমার ওই যে ফোটনটা কই, এই যে ইজি যত বড় হবে ওয়েভলেন্থ তত করেসপন্ডিং ওয়েভলেন্থ তত কমতে থাকবে, করেসপন্ডিং ওয়েভলেন্থ যত কমতে থাকবে, হ্যাঁ, তত তোমার কিন্তু এই যে দেখো ফোটন কারেন্ট কমে যাবে। এই যে এখানে দেখো এখান থেকে এটা থেকে ভালো সুন্দর হয়, এই যে ইজি যত বড় হবে, হ্যাঁ, তোমার কিন্তু এই যে শর্ট সার্কিট কারেন্ট আইএসসি তত কমে যাবে। তাহলে ইজি ছোট রাখলে শর্ট সার্কিট কারেন্ট বেশি, আইএসসি বেশি, কিন্তু ভিওসি আবার কম। এটাই হলো ইন্টারেস্টিং বাট আনফরচুনেট ব্যাপার। কারণ হচ্ছে আমরা সবসময় এই ইটা বাড়াতে চাই, এফিসিয়েন্সি বাড়াতে চাই। এখন তোমার যদি কনফ্লিক্টিং সিচুয়েশন আসে তখন তোমার অপটিমাইজ করার ব্যাপার চলে আসে, তখন এত ইজি না, তাই না? সেজন্য আমি ম্যাটেরিয়ালের কাজে খুব বড়, তুমি এনার্জি গ্যাপ অনেক বড় নিলা, এরকম ম্যাটেরিয়াল ধরলা নিলা, কারণ সেটা তোমার কিন্তু আবার ইয়ের ব্যাপার হয়ে যাবে যে তোমার ওই ভিওসি তুমি বেশি পাচ্ছ ফাইন, বাট তোমার আইএসসি কমে যাবে। ফলে এফিসিয়েন্সি তুমি যতটা মানে ভাবতেছো যে বেড়ে যাবে সেটা কিন্তু বাড়ে না। আবার তুমি ভাবতেছো আইএসসি কে টার্গেট করলে আমি ইজি কমাই দিই, ফোটন বেশি নিবো, আইএসসি বেড়ে যাবে, আবার ওখানে কি ভিওসি কমে গেল। কাজে এইটা হলো ব্যাপার, যে সেই জন্যই এটাকে আমরা অপটিমাইজ করি। তাহলে অপটিমাম ব্যান্ড গ্যাপ পাওয়া যেতে পারে, হ্যাঁ, এটা এভাবে এফিসিয়েন্সি আমরা বের করি। সেই জন্য দেখবা এই যে যখন এফিসিয়েন্সি বের করি, এই যে দেখো এই যে এই টাইপের এরকম হয় সাধারণত। এই যে ব্যান্ড গ্যাপের সাথে যদি তুমি এফিসিয়েন্সি ক্যালকুলেশন করো, হ্যাঁ, এটা একটা ইয়ে আছে, এটা মানে শকলির পেপার থেকে, এটা একটা খুব বড় ভালো একটা পেপার আছে, শকলি এফিসিয়েন্সি কি যেন একটা, ওর নামটা ভুলে গেলাম, হ্যাঁ, যে সোলার সেল এফিসিয়েন্সির জন্য শকলি অনেক আগে উনি ক্যালকুলেশন করছিলেন, হ্যাঁ, ওইটাতে দেখা যায় যে কোনটা অপটিমাম এনার্জি গ্যাপ। এই যে যেমন এখানে এই যে 1.5 এর জন্য M1 এটা আমাদের আর কি, হ্যাঁ, এই যে এটা এই যে দেখো এরকম জায়গা 1 পয়েন্ট, এই যে ম্যাক্সিমাম কোথায় যায় দেখো এইরকম জায়গায়, এই যে মোটামুটি 1.3 বা 1.4 এর কাছাকাছি, হ্যাঁ, যেমন এই যে সিলিকনের হচ্ছে এই যে এরকম জায়গায় পড়ে, এই যে এখানে 1.1 এর মতো আর কি, ধরো 1.12, তাই না? 1.12 এক্স্যাক্টলি, কাজে এরকম সিলিকন। সিলিকনের অবশ্যই জন্য সিলিকনকে মানে প্রথম থেকে ইউজ করে সোলার সেল, যেহেতু এটা একদম মাঝখানে না থাকলেও কাছাকাছি উপরের দিকেই আছে, একদম নিচের দিকে না, তাই না? কাজে তোমার হলো এইগুলা এই রিজনের মধ্যে তুমি চুজ করতে পারো সোলার সেলের ম্যাটেরিয়াল, হ্যাঁ, এই ধরনের রিজনে তোমার এফিসিয়েন্সি ভালো হওয়ার কথা। তারপরে দেখো এই যে কত এগুলো ধরেও তোমার এফিসিয়েন্সি কিন্তু খুব বেশি আসে না, দেখো, হ্যাঁ, 30 বা এত পার্সেন্ট, ম্যাক্সিমাম হয়তো 30% মতো আসে। কাজে এটা এগুলো ইস্যু যে আমাদের আর তাহলে অন্য কোনো ভাবে আর কিভাবে বাড়ানো যায়, এগুলো ব্যাপার। কাজে এইটা আমাদের তাহলে এনার্জি গ্যাপের সাথে এফিসিয়েন্সি রিলেশনটা। আচ্ছা, তাহলে শোনো আজকে আমি এই পর্যন্ত রাখি, হ্যাঁ, এই পর্যন্ত রাখি, এরপর এফিসিয়েন্সি লস, ঠিক আছে, এরপর দিন আমরা এই পর্যন্ত পড়ে ফেলতে পারবো। তাহলে আজকে এই পর্যন্ত থাক, হ্যাঁ, এই যে আমাদের ইয়ে পর্যন্ত কত নম্বর চ্যাপ্টার, কত নম্বর ইয়ে, 42 নম্বর স্লাইড,
এই পর্যন্ত আজকে থাকলো আমাদের। ঠিক আছে, দেখো তো আর কারো কোশ্চেন আছে নাকি এই মুহূর্তে? আচ্ছা, তোমাদের আছো কয়জন স্টুডেন্ট? আচ্ছা, তাহলে